হ্যালো আমার কলিজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা দারুণ একটা স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের গল্পটা শুনলে তোমাদের অনেক বেশি ভালো লাগা কাজ করবে। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। আর তোমরা যারা এই গল্পটা শোনার জন্য এতদিন অপেক্ষা করেছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বুঝিনি, না আসলেই বুঝিনি একটা মানুষ এতটা বদলে যেতে পারে, এতটা দূরে সরে যেতে পারে, সেটা আমি আগে বুঝিনি। প্রথম যখন ওর সাথে আমার দেখা হয় আমি ভেবেছিলাম এটাই বুঝি ভালোবাসা। ওর চোখে ছিল আগুন, কথা বলতো ধীরে, আর আমাকে এমন করে শুনতো যেন আমি ছায়া না, আমি মানুষ। আমার ভেতরের কান্নাটা বুঝে ফেলতো একদম। আমি ভাবতাম আমি তার চোখে নিরাপদ, সে কখনো আমায় ফেলে যাবে না। বিয়ে হলো, আমার পরিবার বলেছিল না তুই ভুল করছিস, তোর স্বপ্ন ছিল তুই শহরে চাকরি করবি, নিজের মতো চলবি, সব চারকার করে তুই দিলি। এভাবে কি চলতে পারে বল? আমি শুনিনি, কারণ আমি ওকে বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম একটা মানুষই তো যথেষ্ট যদি ভালোবাসে। শুরুর দিনগুলো ছিল খুব সুন্দর ছিল। বৃষ্টি রাতে চায়ের কাপ বাক করে খাওয়া, একটা ছোট ঘরে বড় করে স্বপ্ন দেখা। আমি অফিসে যেতাম আর সে আমার জন্য রান্না করত। সবাই বলতো কি চমৎকার সংসার। তারপর ধীরে ধীরে বদলে এলো সব। আমি প্রমোশন পেলাম, বড় অফিস, বড় মিটিং, বড় মানুষদের মাঝে চলাফেরা। সে রয়ে গেল আগের মতোই, সাদামাটা, শান্ত, ধুলোমাখা স্বপ্ন নিয়ে বসে থাকা একজন মানুষ। আমি ফিরতাম রাতে, সে চুপচাপ বসে থাকতো, চোখে প্রশ্ন মুখে শব্দ না। একদিন অফিসের এক কলিগ বলল, তোমার হাসিটা কেমন কষ্টে ডাকা, কেউ কি বুঝে? আমি উত্তর দিইনি, কিন্তু মনে হলো কেউ বুঝেছে আমাকে। সেই বুঝিয়ে দেওয়া মানুষটা আমার জীবনে ঢুকে পড়লো নিঃশব্দে। প্রথমে চা, তারপর দুপুরে খাওয়া দাওয়া, এর সাথেই হতে লাগলো। তারপর একদিন অফিস থেকে ফিরি না, একটা টেক্সট করি, আজ ফিরতে পারবো না, আজকে মিটিং আছে, লেট হবে। আমার হাজবেন্ড, সে প্রচুর পরিমাণে রাগ করেছিল ওই দিন। বন্ধুরা, আমার নাম তিথি। আসলে আমার মা বাবা আমার স্বপ্ন পূরণ করতে চাইছিল ছোটবেলায়, কিন্তু আমি মাঝখানে একটা রিলেশন করে আমি বিয়ে করে ফেলি। কিন্তু বন্ধুরা, আমি যাকে বিয়ে করেছি এই মানুষটা একটু কেমন যেন, সে একটু অলস টাইপের, কখনোই চাকরি বাকরি কোনো কিছু করতে চাইতো না, আমাকেও করতে দিত না। কিন্তু আমার মা বাবা আমাকে বলেছিল, তুই তো তিথি তোর স্বপ্নটা নষ্ট করে দিতে পারিস না মা, তুই তো বিয়ে করতে চাইছিলে না, আমি তো তোর জন্য অনেক পাত্র দেখেছি, কিন্তু তুই তো আমার সব পাত্র না করে দিয়েছিলে, তাহলে আজ কেন তুই বিয়ে করে ফেলেছিস? আসলে বন্ধুরা, বিয়েটা ছিল আমার জীবনের এক অদ্ভুত ঘটনা, এক অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া আমার মাঝে। আমি কখনোই আসলে এই বিষয়ে কোনো কিছু ভাবি নাই। হঠাৎ আমার লাইফে প্রেম চলে আসলো, ভালোবাসা চলে আসলো, কখন যে কি করে ফেলেছি নিজেও জানি না। তো যাই হোক বন্ধুরা, আসলে আমার এই ছোট্ট ভুলের কারণে আমাকে কি কি মাসুল দিতে হয়েছে, আজ এই সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। ও কিছু বলে না, সে শুধু বুঝে নেয়, যেমন সবসময় বুঝে নিয়েছিল আমার ব্যথা, আমার ক্লান্তি, আমার আর এবার আমার মিথ্যে। আমি দিনে দিনে দূরে সরে যেতে থাকি। ও জানে, ও জানে সব, তবে তবু কিছু বলে না। একদিন রাতে আমি ফিরলে সে শুধু এক একটু বড় চিঠি দেয় আমার হাতে। লিখেছিল, তুই তো শহরের হয়ে গেছিস, আমি তো শুধু গ্রামের একটা গল্প ছিলাম, তোর গল্পে আমি এখন আর থাকি না, তোর ভালো থাকাটা আমার থাকা থেকে অনেক বেশি জরুরি, তাই আমি চলে যাচ্ছি। তোর পাশে দাঁড়িয়ে তোকে আটকে রাখতে চাই না। একদিন যদি কখনো মনে পড়ে, জানিস কেউ একসময় তোকে নিজের জীবন ভেবেছিল। আমি চিঠিটা পড়ে কিছু বলতে পারি না। আরিফ চলে যায় আর আমিও শেষ হয়ে যাই বেঁচে থেকে। আমি এখন আমি বড় পদে চাকরি করি। আসলে বন্ধুরা, মানে আমরা অনেক সময় এই দেখা যায় অনেক টাকা পয়সার মালিক হই বা বড় পদে চাকরি হয়ে আমরা কিন্তু আমাদের যে কাছের মানুষটা আছে, আমরা কিন্তু তার যে সম্পর্কটা সেইটা কিন্তু আমরা আর বুঝি না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা গ্যাপ।
এখন আমি বড় পদে চাকরি করি, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, সোশ্যাল মিডিয়ায় হাসি মুখের ছবি আছে, কিন্তু রাতে যখন আলো নিভে যায় তখন নিজের মুখটা আয়নায় দেখতে ভয় পাই। কারণ আমি জানি আমি কার জীবনটা ভেঙে দিয়েছি। আমি জানি ভালোবাসা সবসময় ফেরে না, আর কেউ চলে গিয়ে আর কখনো ফিরে আসে না। আসলে আমি এটা সবসময় মনে করেছিলাম। সবাই ভাবে আমি সুখী, কোনো দামি শাড়িতে হাসি দিলেই সবাই ভাবে আমার জীবন বুঝি গল্পের মতো। কেউ হ্যাঁ, কিন্তু কেউ জানে না আমি প্রতিদিন একটা মানুষকে হারানোর শাস্তি পাই। এটা আসলে কেউই জানে না। সে তো কিছু চাইনি, একটা ছোট ঘর, একটু ভালোবাসা, আর আমার হাতে করে বানানো ডাল ভাত আমি দিতে পারিনি। আমি খুঁজেছি বাহিরে, অথচ সে ছিল আমার ভিতরে। সোহেল, সে তো ছিল সবসময় আমার সময় কাটানোর একটা অপশন, ছিল শুধুমাত্র সামওয়ান। হয়তো একটুখানি সহানুভূতি, একটু স্মার্ট কথা, কিন্তু ভালোবাসা। ওর চোখে কখনো ছিল না আমার জন্য বেকুলতা, যেমনটা আরিফের চোখে ছিল, আমার হাজবেন্ডের চোখে চুপচাপ ভালোবাসা। একদিন জানতে পারলাম আরিফ এখন অনেক দূরে একটা এনজিওতে চাকরি নেয়, গরিব শিশুদের স্কুল চালায়। কখনো ফোন দেয় না, কখনো খবর নেয় না, কিন্তু মাঝে মাঝে কেউ একজন গোপনে একটা খাম রেখে যায় আমার বাসার সামনে। একদিন খুলে দেখি ছেলে রাফির ছবি, আমার বানানো পুরনো খিচুড়ির রেসিপি, লেখা কাগজ, আর সেই চিঠির শেষ লাইন, ভালোবাসা কখনো মারা যায় না, শুধু সরে দাঁড়ায় যাতে তুমি হাঁটতে পারো তোমার নিজের মতো করে। আমি ফল করে তাকিয়ে থাকি চিঠিটার দিকে, কারণ আমি বুঝতে পারি যে মানুষটা আজও আমার মতো পাপী মেয়ের জন্য প্রার্থনা করে যাচ্ছে, সে আরিফ ছাড়া আর কেউ না। আর আমি আজও রাতের পর রাত মোবাইল স্ক্রলে তার নাম খুঁজি, কল লিস্টে নেই, চ্যাট ঘর খালি, তবু হাত গিয়ে পড়ে বারবার। লাস্ট সিন 8 মাস আগে। কিছুদিন পর অফিসের শেষ, অফিসের বস সোহেলও অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমার গুরুত্ব ফুরিয়ে যায়। আমার বাকি থাকে শুধু আয়না, যেখানে প্রতিদিন এক অপরাধীর মুখ দেখি। আমি ভালোবাসাকে বিশ্বাসঘাতকতা করেছি, ভালোবাসাকে আমাকে নয়। আজ আমি বাঁচি কিন্তু অনুভব করি না। চাইলে সব পেতে পারি, কিন্তু যা চেয়েছিলাম, যা সত্যি আমার ছিল, সেটা আমি একবার হারিয়েছি। আর হারিয়ে ফেলা জিনিস ফেরে না। আসলে বন্ধুরা, ভালোবাসা এমন এক জিনিস যেটা আসলে মানুষ হাজার জনম অপেক্ষা করেও কিন্তু পায় না। তো আমি কিন্তু সেই ভুলটাই করেছি। আসলে এই বড় চাকরি, টাকা পয়সা, এই সোহেলের এই লুবে পড়ে আমি কিন্তু এই সমস্ত ভুলগুলা কিন্তু করেছি। একদিন হঠাৎ ছেলেটা জিজ্ঞেস করলো, আমার বাবা কি বাঁচে? আমি থমকে গেলাম, কি উত্তর দিবে। সে আরো বলে, বাবা কি আমাকে আরেকবার দেখতে চায় না? সেই রাতে আমি ঘুমাতে পারিনি। চুপচাপ মোবাইলটা হাতে নিয়ে আরিফের নাম লিখি মেসেঞ্জারে। কিছু আসে না। একটা পুরনো নম্বর ছিল, সাহস করে কল করি, কিন্তু বন্ধ। তবু লিখে ফেলি একটা মেসেজ। আমি জানি আমার কিছু দাবি করার অধিকার নেই, তবু রাফি তোমায় একবার দেখতে চাই, চাইলে দেখা করো, না চাইলে ভুলে যাও। রাফি ছিল আমার ছেলে। আসলে আরিফ চলে যাওয়ার পর সে জন্ম নেয়, এবং আমি আমার যে অফিসে, যার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, সোহেল, সে তো এখন অন্য নারী নিয়ে ব্যস্ত। আমিও আর তার দিকে অত একটা বেশি ফোকাসে নাই। কিন্তু আমার ছেলে এখন বড় হচ্ছে, আর সে তার বাবাকে মিস করতেছে। কিন্তু আমি ছেলেকে তার বাবারও বিষয়ে আমি তাকে কোনো কিছুই বলতে পারি না, তাকে আমি কোনো কিছুই বলতে পারি না। তবুও লিখে ফেলেছিলাম সেদিন আমি একটা মেসেজ। দিন যায়, উত্তর আসে না। 3 দিন পর এক সকালে বাড়ির নিচে একটা ছোট্ট গাড়ি আসে। গাড়ি থেকে নামে এক শান্ত চেহারার মানুষ, আরিফ। আমি দরজায় দাঁড়িয়ে থাকি, কথা বলি না। সে নিচে বসে রাফিকে কোলে নেয়, আমার সন্তানকে। চোখে জল নেই, রাগ নেই, অভিযোগও নেই। শুধু বলে, তুই ওকে মানুষ করে দিস, ভালো মানুষ যেন কারো ভরসা ভেঙে না ফেলে। আর চলে যায়। আমি কিছু বলতে পারিনি। কেউ হয়তো ভাববে এটা খুব সাধারণ একটা দৃশ্য, কিন্তু আমার জীবনে সবচেয়ে ভারী 5 মিনিট ছিল ওটা। আমি সেদিন আরিফকে দেখে একেবারেই নিস্তব্ধ হয়ে পড়েছিলাম। আমি আরিফকে কি বলবো, কোনো কিছুই আমি বুঝতে পারতেছিলাম না।
আসলে এত দিন পর আমি আরিফকে দেখে একেবারে স্তব্ধ হয়ে পড়েছিলাম। আরিফ যেন এখন আরো বেশি সুন্দর হয়ে গেছে, এখন আরো বেশি স্মার্ট হয়ে গেছে। তবে আরিফ শুধু আমার কাছে এইটুকুই চেয়েছে, আমি যেভাবেই থাকি না থাকি, আমি যেন ওর ছেলেটাকে মানুষের মতো মানুষ করে তৈরি করি। এইটাই ওর দাবি। ও আর কি কোনো কিছু আমার কাছে চায় না। আমি কিছু বলতে পারিনি। কেউ হয়তো ভাববে এটা খুব সাধারণ একটা দৃশ্য, কিন্তু আমার জীবনে সবচাইতে বাড়ি 5 মিনিট ছিল এটা। কি করে যে বুঝাই, সেই মানুষটার মুখে একটাও তুই কেন করলি এমন ছিল না, শুধু শান্ত একটা দৃষ্টি, যেটা আমাকে আগেও ভালোবাসতো আর আজও ভালোবাসে, কিন্তু সে এখন আর আমার দিকে দাবি করে না। তারপর আরিফ আসে না আর, শুধু রাফির জন্মদিনে একটা ছোট খেলনা আসে প্রতি বছর, নাম লেখা থাকে না, কিন্তু আমি জানি কে পাতায়। আর আমি অপেক্ষা করি না, কারণ আমি জানি আমি অপেক্ষা করার যোগ্যতা হারিয়েছি। আসলে এটা আমারই দোষ, কারণ আরিফ আমার ছেলেকে আমাকে প্রচুর ভালোবাসতো, কিন্তু আমি তো জানি যে আমি তার ভালোবাসার যোগ্যতা সেটা হারিয়ে ফেলেছি। এই জন্য আমি আরিফকে কোনো কিছু বলি না, কোনো দোষারোপ করি না, আমি তার কোনো কিছু দোষও দেই না। এই জন্যই শুধুমাত্র, ঠিক আছে? তারপর বন্ধুরা, আজকাল খুব রাতে ঘুমাই আর ঘুম ভাঙে খুব ভোরে। শুধু চুপচাপ শুয়ে থাকি, কারণ আমি জানি ঘুম থেকে উঠে যে জীবনটা সামনে পড়ে থাকবে সেটা আমি চাইলেও এড়িয়ে যেতে পারবো না। বাহিরের মানুষ ভাবে আমি একজন সফল নারী, সিঙ্গেল মাদার, ছেলেকে নিজে বড় করেছি, অফিস সামলাচ্ছি, বাহ বাবা বাবা। কিন্তু কেউ জানে না প্রতিটা কাজের ভেতর একটা গভীর খালি কুয়ো আছে, যেখানে আমি নিজে পড়ে আছি অনেক বছর ধরে। একবার শুধু ওর মুখটা দেখে বলি ইচ্ছে হয়, তাকে বলে কিছু বলতে চাই না, কোনো ক্ষমা চাইতেও না, শুধু তাকিয়ে থাকতে চাই। ও জানে আমি কেমন ছিলাম, ও জানে আমি কেমন হয়ে গেছি। রাফি মাঝে মাঝে জিজ্ঞেস করে আমার বাবা কোথায় থাকেন। আমি বলি বাবা পাহাড়ে থাকে, স্কুল চালায়, অনেক বাচ্চাদের মানুষ করে। ও জিজ্ঞেস করে তুমি যেতে পারো না মা? আমি চুপ করে থাকি। আমি তখন আমার ছেলের চোখের দিকে তার গভীরে তাকিয়ে থাকি। আমি তাকে কি বলবো সেই ভাষা হয়তো আমার জানা নেই। ছেলে আমাকে খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে ওর বাবার কথা প্রায় সময়, কিন্তু আমি বলতে পারি না। কি বলবো ছেলেকে? আমি আমার অপমানের কথা বলবো? আমি যে ওর বাবাকে দিনের পর দিন অবহেলা করেছি, আমি বড় চাকরি পেয়ে, প্রমোশন পেয়ে, আমার অফিসে কলিগস, আমার বস সোহেলের সঙ্গে আমি রিলেশন করেছি, সম্পর্ক খুব করেছি, এই বিষয়টা ওর বাবা জানার পরে সে চলে গেছে। আমি কি এই কথাটা বলে দিব আমার ছেলেকে? হ্যাঁ আমি কি বলবো? কারণ আমি জানি আমি ওর পৃথিবী থেকে বের হয়ে গেছি সেই দিন, যেদিন আমি ভালোবাসার চোখ এড়িয়ে অন্য কারো হাত ধরেছিলাম। একদিন আমি হঠাৎ সাহস করে রাফিকে নিয়ে সেই এলাকায় যাই, যেখানে শুনেছি আরিফ এখন কাজ করে। একটা ছোট্ট স্কুলের পাশে বসে থাকি, বাচ্চারা দৌড়াচ্ছে, হাসছে, আর একজন মানুষ রোদে পুরা মুখে ধুলো লাগায় জামায় ওদের এক একটা বই হাতে তুলে দিচ্ছে। আমি তাকিয়ে দূর থেকে, ওর চোখে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, শুধু একরকম শান্তি, যা আমি তাকে কখনো দিতে পারিনি। আমি রাফিকে বলি ওর কাছে যাস না বাবা, তোর বাবাকে দূর থেকে দেখা আর ভালোবাসা একসাথেই থাকুক। সেদিন আমি আবার চলে আসি, কোনো কথা না বলে, কিছু না বুঝিয়ে। আরিফ তাকিয়েছিল আমার দিকে, না রাফির দিকে। তার মুখে একটা হাসি ছিল, যেটা পৃথিবীর সবচেয়ে মাপ করে দেওয়ার হাসি। চুপ করে যায়, তারপরও আবার ধীরে ধীরে কথা শুরু হয়। আজ আমি একা নই, আমি একা হতে চাই। আমি চাই না আমাকে আর ভালোবাসুক, কারণ আমি এখন ভালোবাসাকে ভয় পাই। আমি জানি ভালোবাসা যখন কাঁদতে শিখে ফেলে তখন আর সে ফিরে আসে না। আরিফ এখনো কোনো ফোন করে না, কোনো চিঠিও দেয় না। তবে প্রতি জন্মদিনে রাফির জন্য একটা গল্পের বই আসে। বইয়ের ভেতরে একটা ছোট্ট কাগজে লেখা থাকে, নিজেকে কখনো একা ভাবিস না, তোর পাশে দূরে কোথাও একজন মানুষ এখনো
মানে এখনো জেগে থাকে, রাত জেগে তোর কথা ভাবে। আমি জানি আমি জানি সেটা ওই পাতায়, আর আমার চোখ ভিজে যায়, কারণ আমি বুঝে গেছি ভালোবাসা চাইলেই পাওয়া যায় না, ভালোবাসা পাওয়ার যোগ্যতা হতে হয়। আর আমি সেই যোগ্যতা হারিয়েছি অনেক আগেই। আসলে কি বলবো, আমার খুব কষ্ট হয় মাঝে মধ্যে আরিফের জন্য, কারণ এই বয়স, সিঙ্গেল মাদার, খুব একটা বেশি বয়স আমার না এখন। আসলে এই বয়সটাতে একা একা থাকা আমার খুবই কষ্ট হয়। তাছাড়া এদিকে দিনের পর দিন আমার সন্তান বড় হচ্ছে, ওকে আমি কি বলবো, আমি যেন কোনো কিছুই ভেবে পাচ্ছি না। ছেলে যত দিন যাচ্ছে ওর বাবার কথা আরো বেশি করে মনে হচ্ছে। আমারও যত রাত গভীর হয়, চোখ দিয়ে অটোমেটিক আমার পানি বের হয়ে যায়, কোনো কিছুই আমি করতে পারি না। আজকাল কারো সামনে আমি কাঁদি না। আমি শিখে গেছি সব কান্না চোখে দেখা যায় না, আর সব অপরাধ শাস্তি হয় না। আমি যে অন্যায় করেছি তার কোনো আসলে কি বলবো বন্ধুরা, আমার খুব কষ্ট হয়, ঠিক আছে? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়। না, আজকাল কারো সামনে আমি কাঁদি না। আমি শিখে গেছি সব কান্না চোখে দেখা যায় না, আর সব অপরাধ শাস্তি হয় না। আমি যে অন্যায় করেছি তার কোনো শাস্তি হয়তো আইনে নেই, কিন্তু আমার বুকের ভেতরে রোজ এক একটা আগুন জ্বলতে থাকে। সেই আগুনে আমি পুড়ি। আমি কখনো ওকে গালি দেইনি, আমি কখনো চিৎকার করিনি, কখনো মিথ্যে অপবাদ দিইনি। আমি শুধু ওকে ভুলে গিয়েছিলাম যখন ও আমাকে সবচেয়ে বেশি মনে রেখেছিল। ওর এই ভুলটাই আমার সবচেয়ে বড় পাপ। যেদিন প্রথম অফিসের লোকটা আমার দিকে তাকিয়ে বলেছিল তুমি আলাদা, তুমি স্পেশাল, তুমি, সেদিন আমি একটু হেসেছিলাম। ভাবলাম এই আমি, যার ঘরে একটু পুরনো জামা কাপড় পরে থাকা স্বামী চুপচাপ রাত জেগে রুটি বানায়, আমার ভেতর এক প্রকার অহংকার ঢুকেছিল, যেটা আমি নিজেই বুঝিনি। আমি ভাবতাম আমি এখন নিজে উপার্জন করি, নিজে চলতে পারি, তাহলে আর সংসার বোঝা টানা ছেলেটার দরকার কি? আমি বুঝিনি ভালোবাসা টাকায় মাপা যায় না। যেই মানুষটা আমার মোবাইল ভাঙেনি, আমার মুখে চিৎকার করেনি, আমার ভুলগুলো ততক্ষণ মুখে আনেনি যতক্ষণ না আমি নিজেই নিজেকে শেষ করে ফেলেছি। তুমি যদি শুনে থাকো কোথাও এই কথাগুলো, তাহলে জানো আমি তোকে ভালোবাসি, ঠিক তোর ভালোবাসাকে বুঝিনি। তুই যেদিন বলেছিলে ভালোবাসা শুধু থেকে যাওয়ার নাম না, সেদিন আমি বিরক্ত হয়েছিলাম। আমি বুঝি ভালোবাসা মানে কেউ না থাকলেও সে যেন থেকে যায়, তোর সন্তানের মুখে, তোর অভ্যাসে, তোর বুকের মধ্যে। তুই আমাকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলি, আর আমি ভালোবাসার বান করে নিজেকে খুঁজতে গিয়েছি, সবকিছু হারিয়ে ফেলেছি। রাফি মাঝে মাঝে জিজ্ঞাসা করে তুমি কি এখনো বাবাকে ভালোবাসো? আমার সন্তান প্রায় সময় এটা জিজ্ঞাসা করে। আমি চুপ করে থাকি, কারণ সত্যিটা বলতে পারি না। আমি চাই সে ভাবে আমি ওর বাবাকে ভালোবাসি, কিন্তু আসলে আমি এখনো নিজেকে ঘৃণা করি। ওর বাবাকে এখনো মনে করি প্রতিদিন, প্রতি রাতে। আমি এখন বাঁচি কিন্তু ভালোবাসি না। আমি হাসি কিন্তু হাসতে পারি না। আমি ক্ষমা চাই না, কারণ আমি জানি আমার কোনো ক্ষমা প্রাপ্য না। আরিফ, তুই যেদিন সেই চিঠিটা রেখে চলে গেছিস, সেদিন আমি বেঁচে ছিলাম না, আর আজ আমি অনেক কিছু পেয়েছি, পদ, নাম, টাকা, মানুষ। শুধু একটা জিনিস পাইনি, একটা সকাল যেটাতে তোকে পাশে নিয়ে শুরু হবে। আমি তোকে বলিনি কখনো ভালোবাসি। এই অপরাধে আমার গোটা জীবনটাই শাস্তি হয়ে গেছে। তুই চলে গেছিস আর আমি থেকে গেছি তোর অনুপস্থিতি নিয়ে বাঁচতে শেখা এক অভিশপ্ত মানুষ হয়ে। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। আর তোমাদের কাছে আজকের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই চাইলে কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, একটা কমেন্ট করবে, লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এটা তোমাদের কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট।
তো আজকের মতো এই পর্যন্তই। আর বিশেষ করে গল্পটা কেমন লাগলো, তোমরা যদি এই ধরনের আরো নিত্য নতুন গল্প শুনতে চাও, আগ্রহী হও, শুধু আমাকে একটা কমেন্ট করে জানিও যে আপু আমরা আরো গল্প শুনতে চাই। আমি তোমাদের জন্য আরো নতুন নতুন অনেক বেশি গল্প তৈরি করে নিয়ে আসবো। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।